নমস্কার। শিবাদ্রিজার কল্পকথায় সব বন্ধুদের আবারও স্বাগত। আজ আমি যে গল্পটি পড়ে শোনাচ্ছি নাম কর্মফল। ঘটনাটা ছিল বাস্তব ঘটনা, তবে এখন আমার কাছে গল্প হয়ে দাঁড়িয়েছে। তাই আমার শ্রোতা বন্ধুদের কাছে আমি গল্প হিসেবে নিবেদন করছি। অনেক দিন আগেকার কথা। তখন আমি একা নয়, আমরা মানে আমার খুড়তুতো ভাই বোন মিলে 5 জন। সকলে 2-1 বছরের তফাতে প্রায় সমবয়সী, আর কাছাকাছি বয়সের হওয়ায় সকলে ক্লাস 7 থেকে ক্লাস 9-এর মধ্যে সীমাবদ্ধ। স্কুল থেকে ফিরে আমরা সকলে একটা নির্দিষ্ট জায়গায় জড়ো হতাম, আমাদের নিজেদেরই সীমানার মধ্যেই। বিকালে খেলাধুলা ছাড়াও একটা আড্ডার আসর জমাতাম। আসর মানে ইয়ার্কি ঠাট্টা ও হাসিতে মশগুল থাকতাম। কার ঝুলিতে কত রকম খবর আছে, নিজেদের স্কুল ছাড়াও পাশাপাশি স্কুলের মজার গল্প ও সেই আড্ডায় জমা পড়ত। যার ভান্ডারে যত গল্প আছে সকলে ঝুলি ঝেড়ে ফেলতাম। সে এক অপূর্ব উত্তেজনামূলক আড্ডা। বিভিন্ন রকম মুখরোচক হাসির খবরে হাসতে হাসতে হাততালি দিয়ে খুব উপভোগ করতাম। সেই বয়সে অবুঝ হাসি, অট্ট হাসিটাই আমাদের কাছে মূল মন্ত্র ছিল। কোনো ঘটনার খবর শুনে তলিয়ে ভাববার আমাদের কাছে কোনো অবকাশ ছিল না। স্বাভাবিক, ওই বয়সে সিরিয়াস হয়ে ভাববার কথাও নয়। আড্ডার এমন এক বিকালে আমার খুড়তুতো বোন দীপা দৌড়ে এসে হাসিতে লুটিয়ে পড়ে। সে বলে, জানিস তোরা, আজ একটা দুর্দান্ত হাসির কথা আছে। আমরা সকলে হৈ হৈ করে উঠি। কি খবর, বল না রে। দীপা হাততালি দিয়ে হাসতে হাসতে চিৎকার করে বলে, পুষ্করের বাবা দীপালির বান্ধবী ভেবে দীপালিকেই জাপটে ধরেছিল। কথাটার যে কি মানে, কি কারণে ঘটনাটা ঘটেছিল তার কোনো ব্যাখ্যা না বুঝে আমরা সকলে হাসিতে লুটিয়ে পড়ি। ঠিক হাসির জোরটা যতটা কম্পিটিশনে প্রকাশ করা যায় ততটাই সেদিন আমরা হেসেছিলাম। আমাদের কাছে সেদিন অবুঝ হাসিটাই ছিল মজার ঘটনা ভেবে। পুষ্করের বাবা নিখিলবাবু। পুষ্কর ও দীপালি 2 ভাই বোন। নিখিলবাবু বাড়ির থেকে অনেকটা দূরের একটা স্কুলে বায়োলজির শিক্ষক ছিলেন। দীপালি এবং পুষ্কর পড়তো বাড়ির কাছেই একটা স্কুলে। তখনকার সময়ে যেসব ছেলে বন্ধু ও মেয়ে বন্ধুদের মধ্যে ক্লাসে যাদের সঙ্গে যাদের খুব বন্ধুত্ব গাঢ় থাকতো, তখন বাড়ির কাছে কোনো অনুষ্ঠান হলে পরস্পরকে আমন্ত্রণ করে বাড়িতে ডেকে আনত। পরদিন যথারীতি দুজনেই আবার স্কুলে উপস্থিত থাকত। বাড়ির অভিভাবকদের কাছ থেকে তারা আগে থেকেই অনুমতি নিয়ে নিত, আর বাড়ির অভিভাবকরাও এক্ষেত্রে অমত জানাতেন না। সেই সময় বন্ধুত্বের আন্তরিকতার সেতুবন্ধন এমনই ছিল। দীপালিদের বাড়ির কাছে একটা অ্যামেচার পার্টির যাত্রার অনুষ্ঠান হয়েছিল। সেই উদ্দেশ্যে মানসীকে আমন্ত্রণ জানানো। মানসী বেশ ফাজিল ধরনের মেয়ে, খুব চালাকও বটে। ক্লাসে প্রায় প্রত্যেক বন্ধুর পিছনে লাগতো, তবে ক্লাসে সে লেখাপড়ার ক্ষেত্রেও এগিয়ে থাকত। মানসী ও দীপালিদের বাড়িতে আসে, কিন্তু নিখিলবাবুকে দেখে তার ঠিক ভালো লাগেনি। অর্থাৎ তার দৃষ্টিতে যেন লোলুপ দৃষ্টির প্রভাব রয়েছে। কারণ চোখ হলো মানুষের মনের আয়না। চোখই আমাদের ঠিক এবং ভুলের
প্রতিচ্ছবি তুলে ধরে। অন্তরের মধ্যে লুকানো খারাপ এবং ভালোর উদ্দেশ্য বা অভিপ্রায় যে কোনো মানুষের চোখে ফুটে ওঠে। মানসী ছটফটে প্রকৃতির মেয়ে হলেও সে কিন্তু নিখিলবাবুর দুষ্টু চোখের ভাষা পড়ে ফেলেছিল। তাও কিন্তু সে তার নিজের না ভালো লাগার কথা দীপালিকে জানায়নি। অনুষ্ঠানটি শেষ হতে প্রায় রাত্রি 12টা বেজে যায়। দীপালি মানসীকে নিয়ে নিজের ঘরেই ঘুমোতে যায়। অন্যদিন দীপালির শয্যাসঙ্গী হতো তার ঠামাই। প্রতিদিনের মতো দেওয়ালের দিকে শোবার জন্য দীপালিকে তার ঠামাই মনে করিয়ে দেন। কথাটা নিখিলবাবুও শোনেন। শোবার ঘরে ঢুকে দীপালি অভ্যেস মতো দরজাখানা ভেজিয়ে খাটে উঠে পড়ে। কিন্তু মানসী দরজা ছিটকিনি দেওয়ার কথা বললেও সে গুরুত্ব দেয়নি। দুজনেই শুয়ে পড়ে। দীপালি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লেও মানসী কিন্তু ঘুমোতে পারেনি। কিছুক্ষণ পরে সে দীপালিকে ঠেলে তোলে এবং বলে, আমার এদিকে ভয় করছে ঘুমোতে, তুই এদিকে ঘুমোবি, আয়। দীপালি তখন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় বলে, তুই যে কি করিস, আমার খুব ঘুম পাচ্ছে, বলেই দুজনে জায়গাটা বদলে নেয়। কিন্তু মানসী কোনো এক অজানা আশঙ্কায় কিছুতেই দু চোখের পাতা এক করতে পারছে না। এমন সময় ভেজানো দরজা ঠেলার শব্দ সে শুনতে পায়। আওয়াজটা খুব ধীরে ও আস্তে। মানসী ঘরের মধ্যে কারোর উপস্থিতি বুঝতে পারে। নিখিলবাবু ঘরে ঢুকে মশারি তুলে দীপালির গায়ে হাত দেন। সে গভীর ঘুমে আচ্ছন্ন। তবুও সে তার বাবার তাকে জড়িয়ে ধরার স্পর্শ অনুভব করতে পারে। আর ওই মুহূর্তে বিধাতা পুরুষও মনে হয় নিজেই লজ্জা পেয়ে যান। তাই তিনি অপকৃষ্ট থেকে তাকে বিরত রাখতে বাধ্য হন। দীপালি তখন ঘুমন্ত অবস্থায় আচমকা বলতে থাকে, বাবা, তুমি আমায় এত জোরে ধরেছ কেন? তুমি আমায় ছাড়ো। নিখিলবাবু মেয়ের স্বর বুঝতে পেরে সেকেন্ডের মধ্যে ছিটকে ঘর থেকে বেরিয়ে যান। মেয়ে কিছু বুঝতে না পারলেও মানসী কিন্তু সজ্ঞানে সজাগ। কয়েক ঘন্টার মধ্যে রাতের অন্ধকার দূর হয়। ঘটনাটা মানসী নিঃশব্দে দীপালির মায়ের কাছে প্রকাশ করে। তবুও সব কিছু স্বাভাবিক। কয়েকদিন পর নিখিলবাবুর মধ্যে কিছু কিছু পরিবর্তন দেখা দেয়। প্রথমে শুরু হয় প্রলাপ বকা, তবে কিছুদিন পর থেকে অসংযত কথাবার্তা বলা শুরু করে। এরপর শুরু হয় মেয়েকে সর্বদা কাছে ডেকে শুধু তার মাথায় হাত বোলানো, ঠিক যেন বিদায়ের আশীর্বাদের হাত। কিছুদিন এইভাবে চলার পর তিনি একদম অসুস্থ হয়ে পড়েন। ডাক্তারও রোগ ধরতে পারলেন না। মানসিক বিকারগ্রস্ত থেকে শয্যাশায়ী এবং পরিণামে মৃত্যু। কোনো পুরুষ যখন জীবনে প্রথম জৈবিক পিতা হন তখন তার স্বভাবে অনেক পরিবর্তনের মধ্যে একটি দামি ও উল্লেখযোগ্য পরিবর্তন হলো সন্তানের প্রতি তার অসীম স্নেহ বাৎসল্য। সন্তান ছেলে হোক বা মেয়ে, তবে পিতাদের দুর্বলতার পাল্লা মনে হয় মেয়ে সন্তানের দিকে একটু বেশিই ঝুঁকে। তাই জন্মদাতা কোনোদিন তার মেয়ে সন্তানের খারাপ চাইতে পারেন না। অনেকে নিজের মেয়ের প্রতি জৈবিক পিতার অশোভন উদ্দেশ্য নিয়ে মুখরোচক গল্প তৈরি করেন। আমার মনে হয় এই সব খবর পরিবেশন থেকেই বিরত থাকাই উচিত। কারণ আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন খবরটা কোথায় ঘটেছে, সকলে বলবে হয় পড়েছে নয়তোবা শুনেছে। কেউ কিন্তু বলবে না আমার বাড়িতে ঘটেছে বা পাশের বাড়িতে ঘটেছে। তাই জন্মদাতা ও সন্তানের মধ্যে আত্মিক সম্পর্ক নিয়ে কোনো কুরুচিকর খবর
সমাজের বুকে এবং জনগণের কাছে প্রচার কাম্য হওয়া উচিত নয়।